সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার স্যাটেলাইট লার্নিং টিপস এর পক্ষ থেকে প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। টুডে টপিকস প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং। তোমরা জানো আজকে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, অ্যাকাউন্টিং ইকুয়েশন। অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশন জিনিসটা কি, এটা কোথায় ব্যবহার করা হয়, এটা কেন ব্যবহার করা হয়, তা নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাকাউন্টিং ইকুয়েশন খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাকাউন্টিং সাবজেক্টের জন্য। ইকুয়েশন শিখতে হলে তোমাদের পুঙ্খানুপুঙ্খরূপে শিখতে হবে। এই জন্য আমি অ্যাকাউন্টিং ইকুয়েশন করার পূর্বে আমি তোমাদেরকে অ্যাকাউন্টিং ইকুয়েশনের বেসিক যে অ্যাকাউন্টিং রয়েছে ওইটা তোমাদের সঙ্গে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা প্রত্যেকেই জানো যে কোনো একটি চ্যাপ্টার যখন আমি তোমাদেরকে পড়াই, অথবা তোমরাও যখন কোনো একটি চ্যাপ্টার ফিউচারে পড়বে, তখন একটা জিনিস মনে রাখবে, কোনো একটি চ্যাপ্টার পড়ার পূর্বে তোমাদের সর্বপ্রথম ওই চ্যাপ্টারের বেসিক তোমাদের জানতে হবে। কারণ ওই চ্যাপ্টারে যদি বেসিক যদি তোমরা না জানো, তাহলে পুঙ্খানুপুঙ্খরূপে তোমাদের ওই চ্যাপ্টারটা শেখা হবে না। যে কোনো জিনিস তোমরা শিখো পুঙ্খানুপুঙ্খরূপে শিখো। তাই আমি অ্যাকাউন্টিং ইকুয়েশন করার পূর্বে আজকে অ্যাকাউন্টিং বেসিক প্লাস অ্যাকাউন্টিং ইকুয়েশন প্লাস এনি ইয়ার কারেকশন এন্ড সলিউশন, অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশন শেখাবো, তার পূর্বে বেসিক অ্যাকাউন্টিং শেখাবো, এবং অ্যাকাউন্টিং ইকুয়েশন শেখানোর পরে তোমাদেরকে আমি অ্যাকাউন্টিং ইকুয়েশন কোথায় কোথায় এটা আসে, কোথায় এটা ব্যবহার করা হয়, এই প্রয়োগ তোমাদেরকে আমি আজকে উপস্থাপন করবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো কথা না বাড়ি আমরা ক্লাসে চলে যাই। ক্লাসে যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মাধ্যমিক লেভেলে পড়ে আসছো যে LHS ইজ ইকুয়াল টু RHS, অর্থাৎ ডান পাশ সমান সমান বাম পাশ তোমাদের নিতে হবে। বাম পাশের উত্তর যদি তোমার 1 হয়, ঠিক তেমনি হবে ডান পাশের উত্তর তোমাদের কত হতে হবে, 1 হতে হবে। ওইটা হচ্ছে কি এক ধরনের সমতা। ঠিক তদরূপ ভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে কিছু সমতা রয়েছে। যেমন সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানার সাথে সমান হতে হবে। সম্পদ যদি তোমার 10 টাকা হয়, ঠিক তোমার মোট দায় তোমার কত হতে হবে, 10 টাকা হতে হবে। এখন মোট দায় আমি কেন বললাম, মোট দায় হলো গিয়ে এমন একটা বিষয়, যেমন মোট দায়কে আমরা দুইটি ভাগে ভাগ করা যায়, একটা যে ইন্টারনাল লাইবিলিটিস আর হচ্ছে এক্সটার্নাল লাইবিলিটিস। আমি আবারও বলছি, লাইবিলিটিসকে আমরা দুই ভাগে ভাগ করা থাকি, একটা ইন্টারনাল লাইবিলিটিস আর একটা হচ্ছে কি এক্সটার্নাল লাইবিলিটিস। তো চলো আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের সূত্রটা শিখি। অ্যাকাউন্টিং ইকুয়েশনের সূত্র হচ্ছে কি অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটি, অর্থাৎ সম্পদ তোমার যত টাকা হবে, ঠিক দায় প্লাস মালিকানা সূত্র দুইটার অ্যামাউন্ট প্লাস করে কত টাকা হতে হবে। সম্পদ ধরো প্লাস 50,000 টাকা, ঠিক তেমনিভাবে দায় এবং মালিকানা সূত্র তোমার 50,000 টাকা হতে হবে। যদি হয় তাহলে তোমার অ্যাকাউন্টিং ইকুয়েশন ঠিক আছে। এখন আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে কিছু ফর্মুলা তোমাদেরকে কোথায় প্রয়োগ করা হয় তা একটি চিত্রের সাহায্যে উপস্থাপন করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো ওইটা হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠান, আর উনি হচ্ছেন একজন বিজনেসম্যান, মিস্টার এক্স। উনি ব্যবসা প্রতিষ্ঠানে মনে করো যেন 50,000 টাকা বিনিয়োগ করে। আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে কি এ সমান সমান এল প্লাস। ব্যবসা প্রতিষ্ঠানে যদি 50,000 টাকা যদি আসে, তাহলে সম্পদ বৃদ্ধি পাবে। আবার ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে 50,000 টাকা। তোমরা মনে রাখবে, ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক ওরা পৃথক সত্তার অধিকারী। তাই ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব ওইটা আলাদা থাকে, আর মালিকের হিসাব ওইটা আলাদা থাকে। আমরা সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব করি, আমরা কোনো মালিকের হিসাব করি না। একজন অ্যাকাউন্টেন্ট সর্বদা সে ব্যবসা প্রতিষ্ঠানে, সে কোম্পানি, সে বিভিন্ন ধরনের বিজনেসে, সে শেয়ার হোল্ডার, সে শেয়ার ব্যবসায়ী, সে সর্বদা ব্যবসায়িক হিসাব করে, সে বিজনেস নিয়ে সর্বদা চিন্তা করে।
বাট সে কখনো মালিকের হিসাব করে না। এই জন্য আমাদের কাজ হচ্ছে গিয়ে ব্যবসায়িক হিসাব করা। এই জন্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিক যেহেতু 50,000 টাকা বিনিয়োগ করছে, তাই আমাদের সম্পদ বৃদ্ধি হবে 50,000 টাকা। ঠিক তদরূপ ভাবে ওই আমাদের 50,000 টাকা বৃদ্ধি পাচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠানে দেখলো যে ব্যবসা প্রতিষ্ঠান তার 50,000 টাকা দিয়ে ব্যবসা চালাতে পারছে না, তাই সে তৃতীয় পক্ষের নিকট থেকে সে আর 50,000 টাকা বিনিয়োগ করবে। যেহেতু সে তৃতীয় পক্ষের নিকট থেকে 50,000 টাকা বিনিয়োগ করবে, তখন তৃতীয় পক্ষটা কে হতে পারে? সাপোজ মনে করো সে ব্যাংক থেকে বিনিয়োগ করলো 50,000 টাকা, তাহলে আরো 50,000 টাকা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আবার লাইবিলিটিস দায়ও বৃদ্ধি পাচ্ছে 50,000 টাকা। তাহলে আমাদের এখন দুইটা যোগ করতে হবে। যোগ করে দেখলাম সম্পদ 50 আর 50 হচ্ছে 1 লক্ষ টাকা। ঠিক তদরূপ ভাবে এল প্লাস ও এই দুইটা যোগ করে পেলাম 1 লক্ষ টাকা। তাহলে আমাদের ইকুয়েশনটা মিলে গেল। ঠিক তদরূপ ভাবে এই নিয়মে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হবে। এখন আরেকটা জিনিস তোমাদের বিষয়ে ক্লিয়ার করতে চাই, ওই অর্থাৎ মালিকানা সূত্রের উপর কয়টি বিষয় প্রভাব ফেলে, ওই বিষয়টা আমি একটু চিত্রের সাহায্যে করব। চলো বন্ধুরা উপস্থাপন করো। যেমন ধরো ওই এর অনুরূপ হচ্ছে গিয়ে ওনার ইকুইটি, মালিকানা সত্ত্ব। এখন মালিকানা সত্ত্বের মধ্যে সাধারণত 4টি বিষয় প্রভাব ফেলে। এটা এক ধরনের ফিক্সড, যেন মালিকানা সূত্রের উপর কয়টি বিষয় প্রভাব ফেলে। মালিকানা সূত্রের উপর একটা কথা মনে রাখবে, মালিকানা সূত্রের উপর 4টি বিষয় প্রভাব ফেলে। যেমন ধরো ক্যাপিটাল, ক্যাপিটাল যদি ইনক্রিজ হয়, ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাপিটাল যদি কি হয় ইনক্রিজ হয়, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের ওই বৃদ্ধি পাবে। আবার যদি আয় হয় ব্যবসা প্রতিষ্ঠানে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান ওই মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আমি আবার বলছি, ক্যাপিটাল যদি ইনক্রিজ হয় অথবা রেভিনিউ বা প্রফিট যদি হয়, আয় অথবা মুনাফা যদি হয়, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ঠিক তেমনি ড্রয়িং, মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে থেকে উত্তোলন করেন, তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আবার ব্যবসা প্রতিষ্ঠানে যদি ব্যয় হয়, এক্সপেন্স বা লস বা ক্ষতি হয়, তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে আমি তোমাদেরকে নিশ্চয়ই বোঝাতে পেরেছি যে মালিকানা সত্ত্ব 2টি কারণে বৃদ্ধি পায় এবং 2টি কারণে হ্রাস পায়। টোটাল 4টি কারণের কারণ মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধি ঘটে। আয় হলে মূলধন বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, ব্যয় হলে উত্তোলন হলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। বাট কিছু এক্সেপশনাল বিষয় থাকে যেগুলো মালিকানা সত্ত্বকে হ্রাস বৃদ্ধি পায়। যেমন ধরো ক্রয় ফেরত, ক্রয় আমরা জানি ব্যয়, বাট ক্রয় ফেরত মনে রাখবা ব্যয় যদি হ্রাস পায় তাহলে মালিকানা সত্ত্ব কিভাবে বৃদ্ধি পাবে। ক্রয় ফেরত, ব্যয় আমার হ্রাস পাচ্ছে, ক্রয় আমরা জানি ব্যয় বৃদ্ধি পায়, ক্রয় করলে ব্যয় বৃদ্ধি পায়। আবার ক্রয় যদি হ্রাস করে ক্রয় ফেরত হয়, তো ক্রয় ফেরত হ্রাস, তাহলে ব্যয়, ক্রয় ফেরত হচ্ছে কি আমার ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ক্রয় যদি ফেরত হয় তাহলে ব্যয় বৃদ্ধি পায়। মনে রাখবা ব্যয় যদি হ্রাস পায় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, আর আয় যদি হ্রাস পায় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এর উপর 4টি প্রভাব। এই সামনে আমি আলোচনা করব ন্যাশনাল ইউনিভার্সিটির বিগত সালের এয়ার কোয়েকশন। কোয়েকশনটা পরীক্ষাতে আসছিল, এটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট 2017 সালের কোয়েকশন নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করতে যাচ্ছি। তোমরা প্রত্যেকে জানো যে আমি পূর্বে বলেছিলাম যে আমি যখন কোনো বিষয় নিয়ে কোনো চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি, তারপর আমি বেসিক বুঝাই, কারণ বেসিক যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে তুমি ওই অঙ্কগুলো তোমার সলিউশন করতে পারবে না, এত বড় বড় অঙ্কগুলো। কারণ এগুলা তো যারা সায়েন্স থেকে যারা আসছে, যারা কমার্স থেকে আর্টস থেকে যারা আসছে, ওরা তো মাথা এটা ভারী করছে, কেন ভাই এই অঙ্ক কেমনি করবো, 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা অঙ্ক। আরে ভাই খুবই সোজা, অ্যাকাউন্টিং সাবজেক্টটা যদি বুঝতে যদি পারো, ভালোভাবে যদি কিছু টেকনিক ফলো করো, তাহলে একেবারেই সোজা, জাস্ট পানির মতো তুমি অঙ্ক করতে পারবে যদি বুঝে করো। না বুঝে করলে মুখস্থ মনে হয় না মুখস্থ করে রাখতে পারবে এইসব। চলো আমরা ওই কোয়েকশনটা আমরা পড়ে নিই। যেমন মিস্টার সামাদ ভেটেরিনারি opened veterinary business in his own home on May 1st. On May 31 the balance sheet show cash, অর্থাৎ মিস্টার সামাদ উনি একটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যালেন্স শিটে তার দেখা যাচ্ছে যে ক্যাশ রয়েছিল 10,000 টাকা। পূর্বে মাসে মে মাসে ক্যাশ রয়েছিল 10,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল রয়েছিল, অ্যাকাউন্ট রিসিভেবল বলছে আরো 1,000 টাকা, ঠিক সাপ্লাই 800 মানে 800 টাকা, অফিস ইকুইপমেন্ট রয়েছিল 8,000 টাকা এবং অ্যাকাউন্টস পেয়েবল বাবদ রয়েছিল 4,000 টাকা। মিস্টার সামাদের টোটাল ক্যাপিটাল রয়েছিল যে 15,800 টাকা। ডুরিং দ্য জুন দ্য ফলোইং দ্য ট্রানজ্যাকশন অফ দ্য, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ওইটা হচ্ছে যে একটি পুরাতন ব্যবসা, ওইটা নতুন ব্যবসা না, যেহেতু পূর্বের ব্যালেন্স শিট দেওয়া আছে।
তাহলে আমরা ওইটি জিনিসটা করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে জুনের 1 তারিখে যে লেনদেনগুলো ঘটেছে ওই লেনদেনগুলো, কারণ ওই লেনদেনগুলোর উপর ভিত্তি করে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন তৈরি করতে হবে। যেমন প্রথম ফার্স্ট অফ অল লেনদেন হচ্ছে গিয়ে জুন মাসের 1 তারিখে কালেক্টেড টাকা 3000 অফ অ্যাকাউন্ট রিসিভ, 3000 টাকা তিনি সংগ্রহ করেছে প্রাপ্য হিসাব থেকে, দেনাদারের কাছ থেকে তিনি 3000 টাকা সংগ্রহ করেছে। 2 নম্বর হচ্ছে কি পেইড টাকা 500 ক্যাশ অন অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ উনি পেইড করছে মানে ক্যাশ, উনি নগদে টাকা পরিশোধ করছে পাওনাদারকে 500 টাকা। চিন্তা করে কিন্তু এটা কি হতে পারে, আমি তাকে অ্যাকাউন্টিং ইকুয়েশন বেসিক ধারণা দিয়েছি, একবার এটা চিন্তা করে এই লেনদেনগুলো কি হতে পারে। 3 নাম্বার ইনটু পেইড স্যালারিজ এত টাকা, রেন্ট এত টাকা, তারপর অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কি এত টাকা, তারপর হচ্ছে কি পারচেজ মানে ওইটা পেইড স্যালারি, মানে বেতন দিচ্ছে 700 টাকা, আমি আবার মজুরি দিচ্ছে 800 টাকা, আবার বিজ্ঞাপন বাবদ আবার 300 টাকা খরচ হয়, টোটালটাকে আমরা বলতে পারি ইউটিলিটি এক্সপেন্স অর্থাৎ অন্যান্য খরচ আর কি। তারপরে পারচেজ এডিশনাল, অফিস নতুন ভাবে আরো অফিস ইকুইপমেন্ট ক্রয় করেছে 3100 টাকা, এর মধ্যে 400 টাকা উনি ক্যাশে দিছে, আর বাকি টাকাটা উনি অন অ্যাকাউন্ট মানে ধারে ক্রয় করছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে 3100 টাকার মধ্যে 400 টাকা উনি ক্যাশে দিয়েছে, পণ্য ক্রয় করার পর ব্যক্তিকে 400 টাকা দিয়ে আসছে, আর 2700 টাকা মানে 3100 টাকার পর 400 টাকা যদি মাইনাস করে তাহলে 2700 টাকা থাকে, 2700 টাকা থেকে ওই টাকাটা উনি ডিউ রাখছে মানে বকেয়া রাখছে, ওইটা আমি ধারে আপনার পরে আমি এটা পরিশোধ করব। তারপরে 5 নম্বর আনফিস অফ টাকা 10,000 which 700 paid on cash, মানে সে ফিস বাবদ 10,000 টাকা সে অর্জন করছে মানে রেভিনিউ তার আয় হচ্ছে 10,000 টাকা, মানে 7,000 টাকা সে ক্যাশে পাইছে, আর বাদ বাকি যে 3,000 টাকা ওইটা সে ডিউ মানে বকেয়া আছে, এটা বললে সে ব্যবসা প্রতিষ্ঠান, এটা জুলাই মাসে এই টাকাটা আপনি পাবেন ব্যবসা প্রতিষ্ঠানকে বলছে। তারপরে উইথড্র 650 টাকা ক্যাশ ফর পার্সোনাল ইউজ, মানে ব্যক্তিগত ব্যবহারের জন্য উনি 650 টাকা উইথড্র করছে। রিসিভ 11,000 ফ্রম জনতা ব্যাংক মানি হোল্ড অন নোট পেয়েবল, মানে 11,000 টাকা উনি নোট পেয়েবল বাবদ সে দায় তৃতীয় পক্ষের নিকট সেক্ষেত্রে দায় গ্রহণ করছে, অর্থাৎ ব্যাংক থেকে যদি আমরা ঋণ নিই তাহলে আমাদের ওইটা দায় ভিত্তিতে নোট পেয়েবল নামক এক ধরনের দায় সৃষ্টি হয়, ওই দায়টা বৃদ্ধি পেয়েছে, যারা যারা ক্যাশ বৃদ্ধি পেয়েছে 11,000 টাকা বা নোট পেয়েবল দায় বৃদ্ধি পেয়েছে 11,000 টাকা। তারপরে increase utilities expense for the month on account 250, তো 250 টাকা উনি ধারে এক্সপেন্স ব্যয় হয়েছে মানে বলে দিয়েছে যে ওই টাকাটা আমার ব্যয় হবে, ওটা ধরে নিয়েছি আমি অন অ্যাকাউন্ট মানে ধারে অ্যাকাউন্টস পেয়েবল থেকে ওইটা একদিকে দায় বৃদ্ধি পেয়েছে, আরেকদিকে ওনার ক্যাপিটাল আমাদের হ্রাস করতে হবে। তাহলে আমাদের এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে আমরা ওইটা সলিউশন মেক করা। ফার্স্ট অফ অল কাজ হচ্ছে গিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা, ফার্স্ট অফ অল কাজ হচ্ছে গিয়ে আমাদের ওই প্রশ্নটা আগে ভালোভাবে জানা যে ওইটা কি বলেছে, তারপর আমাদের সলিউশন মেক করতে হবে। তাহলে প্রথমেই আমি বলেছিলাম যে ওইটা হচ্ছে পুরাতন ব্যবসা, এটা পুরাতন ব্যবসা, তাহলে পূর্বের যে এন্ট্রিগুলো আছে ওই এন্ট্রিগুলো তোমাদের থেকে আমাদের হিসাব মেক করতে হবে, যেমন কয়টি হিসাব রয়েছে, অ্যাসেটের দিকে কয়টি হিসাব হবে, লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটির দিকে কয়টি হিসাব হবে, হিসাবগুলো আগে তোমাদের সংগ্রহ করতে হবে, কারণ হিসাব যদি না সংগ্রহ করো তাহলে তোমাদের কয়টি ঘর হবে, কলাম কয়টি হবে, ওই কলামগুলো তোমরা মেক করতে পারবে না। তাহলে প্রথম আমাদের কাজ হচ্ছে গিয়ে ক্যাশ, ওইটা হচ্ছে একটি কলাম, তারপর হচ্ছে গিয়ে অ্যাকাউন্টস রিসিভেবল বাবদ একটি কলাম, দুইটা, সাপ্লাইস তিনটা, সম্পদের পাশে পেলাম তিনটা, ইকুইপমেন্ট চারটা, সম্পদের পাশে পেলাম চারটা কলাম, অ্যাকাউন্টস পেয়েবল দায়ের দিকে পাইলাম একটা কলাম, তারপরে মনে করো ক্যাপিটাল আরেকটা পাইলাম দুইটা পাইলাম। এখন দেখো আর কোনো সম্পদ বা দায় রয়েছে, দেখা যাচ্ছে আর কোনো সম্পদ নাই, এমনকি দায়ও নাই না। 7 নম্বরে একটি আছে, দেখো 7 নম্বরে আছে জুনের 7 নম্বরে এন্ট্রি রয়েছে, ওইখানে নোট পেয়েবল নামক একটি দায়ের সৃষ্টি হয়েছে। তাহলে আমরা টোটাল কলাম পেলাম গিয়ে 8টা, অর্থাৎ সম্পদের দিকে 8টা এবং লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটির দিক দিয়ে আরো 4টা, তাহলে সম্পদের 4টা কলাম এবং লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটির দিকে পাইলাম 4টা কলাম, সাথে তোমাদের তারিখের ঘর এবং রিমার্ক অর্থাৎ মন্তব্যের ঘর দিতে হবে। তাহলে টোটাল আমরা কলাম 10টি কলাম দিতে হবে, আর মাঝখানে যে সমান যে চিহ্ন আছে টোটাল 11টা, দুটো করে একটা সমান চিহ্ন দিই, তাহলে 11টা আমাদের কলাম দিতে হবে। এই ঘরটা তোমরা এঁকে নেবে। এখন চলো আমরা
এন্ট্রি অনুযায়ী প্রত্যেকটা যে মে মাসের যে 31 তারিখে যে লাস্টে যে ব্যালেন্স শিট, ওই ব্যালেন্স শিটে এন্ট্রিগুলো আমরা তুলে ফেলি। প্রথম জুনের 1 তারিখে ওইগুলো আমরা পরবর্তী মাসের 1 তারিখে ওইগুলো আমরা জাস্ট এন্ট্রিগুলো বসাবো। যেমন ক্যাশ 10,000 বসাতে পারি, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল বাবদ 1,000 বসাতে পারি, সাপ্লাইজ বাবদ 800 বসাতে পারি, ইকুইপমেন্ট বাবদ 80,000 বসাতে পারি। আর ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল উনি বলে দিয়েছেন 15,800 টাকা, 15,800, 50,800 আমরা বসাতে পারি। তারপর উনি অ্যাকাউন্টস পেয়েবল বাবদ আরো 400 টাকা আমি দিয়ে দিয়েছি। যেহেতু 400 টাকা অ্যাকাউন্টস পেয়েবল বাবদ 4,000 টাকা, তাহলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল বাবদ আমাদের 4,000 টাকা লিখতে হবে। তারপর 1 নম্বর এন্ট্রি। এখন আমাদের কাজ হচ্ছে যে এগুলো আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে মেক করা। এখন অ্যাকাউন্টিং ইকুয়েশন উপর কোন দিক বৃদ্ধি পেয়েছে, কোনটা হ্রাস পেয়েছে, এগুলো আমাদের এখন চিন্তা করতে হবে। ফার্স্ট অফ অল জুনের 1 তারিখ এন্ট্রি হচ্ছে গিয়ে কালেক্টেড টাকা 3,000 অন অ্যাকাউন্ট রিসিভেবল। তো অ্যাকাউন্ট রিসিভেবল থেকে দেনাদারের থেকে 3,000 টাকা পাওয়া গেল। দেনাদার থেকে যেহেতু আমরা 3,000 টাকা পাইছি, তাহলে আমরা ক্যাশ পাইছি, যেহেতু আমরা ক্যাশ পাইছি তাহলে আমাদের 3,000 টাকা ক্যাশ হবে 3,000, আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে হ্রাস পাবে 3,000। এটা তো আর তো আমি দেনাদারের কাছে পাবো না টাকা, তাহলে 3,000 টাকা হ্রাস পাবে। তারপর 2 নম্বর হচ্ছে কি পেইড 500 টাকা ক্যাশ অন অ্যাকাউন্টস পে। 500 টাকা আমরা পেইড করছি অ্যাকাউন্টস পেয়েবল, মানে দেনাদারকে যে বেটা আমার কাছ থেকে পাইতো তাকে আমরা 500 টাকা পেইড করছি। যেহেতু ওই ব্যক্তি আমার কাছে 500 টাকা পাইতো, তাহলে 500 টাকা যদি আমরা পেইড করি, ক্যাশ থেকে 500 টাকা মাইনাস হবে এবং দায় হ্রাস পাবে। কোন দায় হ্রাস হবে? অ্যাকাউন্টস পেয়েবল নাম দায় হ্রাস হবে। অ্যাকাউন্টস পেয়েবল থেকে আমরা 500 টাকা মাইনাস করি, এটা অ্যাকাউন্ট ক্যাপিটালের উপর কোনো প্রভাব ফেলবে না। তারপর পেইড স্যালারিজ, রেন্ট পেইড, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এই তিনটা আমরা যোগ করবো। 700 800 হলো গিয়ে 1300, 7 8 হলো গিয়ে সরি 17 17, 1300 1300 আর 3 হলো গিয়ে তোমার টোটাল 1800 টাকা। 1800 টাকা আমাদের কি হইলো? তাহলে 1800 টাকা আমাদের ব্যয় হইলো, এটা ইউটিলিটি এক্সপেন্স। তাহলে ক্যাশ থেকে আমরা ব্যয় করব, যেহেতু পেইড বলেছে তাহলে ক্যাশ সে পেইড করছে, তাহলে আমরা ওইটা আমরা 1800 টাকা ক্যাশ থেকে পেইড করব আর ক্যাপিটাল থেকে 1800 টাকা পেইড করব। আর এই মার্কের পর আমরা লিখে দেব ইউটিলিটিস এক্সপেন্স, অন্যান্য খরচ। তারপর 4 নম্বর বলে দিছে পারচেজ এডিশনাল অফিস ইকুইপমেন্ট 3,100 paying 400 in cash, মানে 3,100 টাকার অফিস ইকুইপমেন্ট উনি ক্রয় করছে, এর মধ্যে 400 টাকা ক্যাশে আর বাকিটা ধারে ক্রয় করেছে। অন অ্যাকাউন্ট মানে ধারে ক্রয় করছে, তাহলে আমরা ক্যাশ বাদ দেবো 400 টাকা, আর টোটাল ইকুইপমেন্ট আমরা 3100 টাকার ক্রয় করছি, মানে 3100 টাকা বৃদ্ধি পাবে প্লাস হবে। আর অ্যাকাউন্টস পেয়েবল নামক দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে 2700 টাকা। বলতে পারবো 2700 টাকা কেমনে হইলো? কারণ 3100 টাকার মধ্যে 400 টাকা তো আমি দিয়ে দিছি ক্যাশে, আর 2700 টাকা দেই নাই, ওই জন্য দায় একটা বৃদ্ধি পেয়েছে। কি নামক দায় বৃদ্ধি পেয়েছে? অ্যাকাউন্টস পেয়েবল নামক দায় বৃদ্ধি পেয়েছে। অ্যাকাউন্টস পেয়েবল নামক দায়ের উপরে আমরা লিখব আরো 2700 টাকা। তারপর আর্ন ফিস 10,000, মানে উনি রেভিনিউ বাবদ সার্ভিস রেভিনিউ বাবদ 10,000 টাকা ওনার আয় হয়েছে, বাট ক্যাশে পাইছে 7,000 টাকা। আর যে 3,000 টাকা ওইটা ডিউ মানে বকেয়া রয়েছে, তাহলে বকেয়া বাবদ ওইটা মানে আবার অ্যাকাউন্ট রিসিভেবল বাবদ আবার 3,000 টাকা ওইটা আবার কিভাবে বৃদ্ধি পাবে, আর ক্যাশ বাবদ বৃদ্ধি পাবে 7,000 টাকা, আর টোটাল আয় হয়েছে তো 10,000 টাকা, এখানে ক্যাপিটাল বৃদ্ধি পাবে 10,000 টাকা। তারপর উইথড্র 650 ক্যাশ পার্সোনাল ব্যক্তিগত খরচ হতে তুমি ব্যবসা থেকে 650 টাকা উইথড্র করলাম, তাহলে এটা ক্যাপিটাল থেকে মাইনাস হবে এবং তোমার ক্যাশ থেকে ওইটা কি হবে? মাইনাস হবে। তারপর রিসিভ টাকা 11,000 ফ্রম জনতা ব্যাংক, মানে বড় অন অ্যাকাউন্ট, মানে অন নোট পেয়েবল। নোট পেয়েবল নামক দায় উনি 11,000 টাকা দিতেছেন ব্যাংক থেকে, উনি নোটের বিনিময়ে 11,000 টাকা ঋণ নিলেন। ঋণ যদি আমরা ঋণ একটা নোট পেয়েবল মানে দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 11,000 টাকা, আর ক্যাশ পাইছে 11,000 টাকা, যেন ক্যাশ আমরা লিখবো আরো 11,000 টাকা। তারপর হলো গিয়ে আমাদের ইনক্লুড ইউটিলিটি এক্সপেন্স অন মান্থ ফর মান্থ অন অ্যাকাউন্ট 250 টাকা। অন অ্যাকাউন্ট বলা আছে, তাহলে তোমার 250 টাকা বৃদ্ধি পাবে অ্যাকাউন্টস পেয়েবল বাবদ, আর ক্যাপিটাল বাবদ ইউটিলিটিস এক্সপেন্স ওইটারও 250 টাকা হ্রাস পাবে। তাহলে তোমরা এখন যোগ বিয়োগ করো, ক্যাশের পাশ যোগ করো, ক্যাশ যোগ করার পর আমাদের পাইলাম 27,650 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল পাইলাম 1,000 টাকা, তারপরে সাপ্লাইজ বাবদ পাইলাম 800 টাকা, ইকুইপমেন্ট বাবদ পাইলাম 11,100 টাকা। তারপর তুমি এই পাশ যোগ করার পর টোটাল যোগ করে আমরা পাইছি সবগুলা 40,550 টাকা। এখন আমাদের লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটি যোগ করবো। লাইবিলিটিস পেয়েবল বাবদ পাইলাম 11,000 টাকা,
অ্যাকাউন্টস পেয়েবল বাবদ পাইলাম আমাদের ৬,৪৫০ টাকা, ক্যাপিটাল বাবদ পাইলাম ২৩,১০০ টাকা, সবগুলো যোগ করার পর আমরা পাইলাম ৪০,৫৫০ টাকা, তো 40,550 টাকা। তাহলে আমাদের দুই পাশ মিলে গেল। তাহলে আমাদের নিশ্চয়ই অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টিং ইকুয়েশন হচ্ছে সমতা, আমরা দুই পাশ মিল করলাম। এখন ২ নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্ট হিসেবে প্রুভ করতাম, প্রুভ তো একেবারে সোজা, নো প্রবলেম। যেমন ধরো প্রুভ দ্যাটের সূত্র হচ্ছে কি অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটি। অ্যাসেটের দিকে তুমি বসাও এগুলো সম্পদ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজ প্লাস অফিস ইকুইপমেন্ট। তারপরে ওনার লাইবিলিটিস হচ্ছে দুইটা, নোট পেয়েবল এবং অ্যাকাউন্টস পেয়েবল। তারপরে ক্যাপিটাল, ওনার ইকুইটি হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটালগুলো তুমি সবগুলো যোগ বিয়োগ করার পর দেখবে সবগুলো এই সম্পদের পাশ যোগ দিয়ে এবং লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটির পাশ যোগ দেওয়ার পরে দেখবে ৪০,৫৫০ টাকা এবং লাইবিলিটিস করে পাবে ৪০,৪৫০ টাকা। তাহলে নিশ্চয়ই দুইটা পাশ মিলেছে। সুপ্রিয় শিক্ষার্থীর মধ্যে এইভাবে প্রত্যেকটি বোর্ড কোয়েকশন ন্যাশনাল ইউনিভার্সিটি বিগত সালে যে কোয়েকশন যেগুলো আসছে ওই কোয়েকশনগুলো তোমরা যদি সলভ করো তাহলে অবশ্যই আমি কনফার্ম তোমাদের বলতে পারছি যে ২০২০ সালে ২০২১ সালে পরিবর্তিত যারা পরীক্ষা যারা দিবে, এক্সাম যারা দিবে, তারা নিশ্চয়ই প্রত্যেকটি মেয়ে তারা 80-90% হলে কমন পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সামনে আলোচনা করব কিছু 4 মার্কের কোয়েকশন। অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি সাধারণত 2 ধরনের কোয়েকশন আসে। তাহলে আমি আবার এটা বড় করে সাইড শুরু দেখাচ্ছি যে এইভাবে তুমি অঙ্কটা করে দিতে পারো। 4 মার্ক হচ্ছে কি 4 মার্কের যে কোয়েকশন এগুলো উচিত। 4 মার্কের কোয়েকশনের মধ্যে হচ্ছে কি যেমন ধরো তারা আমরা জানি অ্যাসেটের সূত্র জানি অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটি। যেমন একটি পাশের অঙ্ক দেওয়া থাকবে, যেমন সম্পদ দেওয়া থাকবে, লাইবিলিটিস দেওয়া থাকবে না, তো ওনার ইকুইটি দেওয়া থাকবে না, তাহলে এটাকে এভাবে নির্ণয় করতে হবে। মানে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম অনুযায়ী আর কি। এক পাশ দেওয়া থাকবে অন্য পাশ দেওয়া থাকবে না, তখন যোগ বিয়োগ করে প্লাস মাইনাস করে আমাদের এটা বের করতে হবে। এই ধরনের অঙ্কে প্রায় ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রতি ইয়ারে প্রত্যেকটা ইয়ারে ন্যাশনাল ইউনিভার্সিটি এই ধরনের কোয়েকশন আসে। অ্যাটলিস্ট আমি দেখেছি ২০০২ সালের থেকে ২০১৯ সাল পর্যন্তটা কোয়েকশন নিয়ে রিসার্চ করছি, প্রত্যেকটি কোয়েকশনে অ্যানালাইজ করে দেখেছি যে ওই কোয়েকশনগুলা আমার আসছে ওই টাইপের কোয়েকশন। আমি যে এখন যে স্লাইডের যে কোয়েকশনটা দেখাচ্ছি 4 মার্কে কনফার্ম তোমরা এটা পাইবা। যে কোনো এমনকি তোমরা দেখতে পারো, সাপোজ তোমরা মিলিয়ে দেখতে পারো ইনকোর্স যে এক্সামগুলো যেগুলোতে হয় দেখো এই ধরনের কোয়েকশনটা আসে। অনেক স্টুডেন্ট এই ধরনের কোয়েকশন আসলে তারা পড়ে না, বলে এটা তো শিখে এগুলো আসলে, কিন্তু এগুলো জানা রাখা দরকার আমি বলি। আচ্ছা তাহলে কথা না পারি, আমরা সূত্রটা হচ্ছে কি অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার ইকুইটি। প্রথম এক নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে যে সম্পদ দেওয়া আছে 1 লক্ষ টাকা, লাইবিলিটিস দেওয়া আছে 70,000 টাকা, মানে ওনার ইকুইটি পার। ভেরি সিম্পল, ওনার ইকুইটি পার করা। তুমি 1 লক্ষ টাকা থেকে 70,000 টাকা মাইনাস করে দাও, এই তো প্রথম সূত্রটা লাগবে, তারপরে এগুলা টাকাগুলা লাগবে। তখন 1 লক্ষ টাকা থেকে 70,000 টাকা মাইনাস করে দিলে 30,000 টাকা, 30,000 টাকা ওনার ইকুইটি। দেখো 2 এর পাশে 70 আর 30 হচ্ছে 1 লক্ষ টাকা, অ্যাসেট 1 লক্ষ টাকা মিলে গেল। এখন দেখো 2 নম্বর হচ্ছে কি অ্যাসেটের পাশে কোয়েকশন মার্ক, লাইবিলিটিস দেওয়া আছে 75,000 টাকা, ওনার ইকুইটি 30,000 টাকা। 30,000 টাকা যোগ দিয়ে দাও, যোগ দিয়ে দিলে হবে 1,05,000 টাকা, অ্যাসেট হবে 1,05,000 টাকা। ভেরি সিম্পল, মিলে গেল। তারপর 3 নম্বর দেখো 99,000 টাকা দেওয়া আছে অ্যাসেট, 90,000 টাকা দেওয়া আছে অ্যাসেট এবং ওনার ইকুইটি দেওয়া আছে 55,500 টাকা, শুধু দেওয়া নাই লাইবিলিটিস। তাহলে তুমি কি করো 90,000 টাকা 55,000 টাকা বিয়োগ দাও, বিয়োগ মাইনাস করলে হবে গিয়ে তোমার 35,000 টাকা। 35,000 টাকা তুমি লাইবিলিটিস করে বসায় দাও, তাহলে এটা মিলে যাবে 90,000 টাকা। 35 আর 55 90 আর এদিকে 90 মিলে গেল। তুমি এসব করতে বন্ধুরা এই ধরনের কোয়েকশন, এই টাইপের কোয়েকশন যতটা কোয়েকশন আসে প্রত্যেক ইয়ারে, প্রত্যেকটা ইয়ার কোয়েকশন তোমার সলিউশন মেক করতে শিখো, তাহলে নিশ্চয়ই তোমরা কমন পাবে। চলো আমরা আরেকটা টাইপের কোয়েকশন শিখে নিই। এই টাইপের কোয়েকশনটা হচ্ছে কি এই ধরনের কোয়েকশন সাধারণত তোমাদের যে আমরা পরবর্তী ক্লাসে পাবো, তারপরে এই ধরনের কোয়েকশন সাধারণত আসে করে। যেমন আমরা ইনকাম স্টেটমেন্ট করি, ইনকাম স্টেটমেন্টে আমরা কয়েকটি স্টেপ আছে। যেমন ধরো ইনকাম স্টেটমেন্টে আমরা সাধারণত পরে মানে বিশদ আয় বিবরণীতে আমরা পড়ে আসছি বিক্রয়, পরিচালন ব্যয়, তারপরে হচ্ছে যে মোট আয়, তারপর হচ্ছে যে পরিচালন খরচ, অপরিচালন ব্যয়, অপরিচালন আয়, নিট আয় আমরা বের করতাম। ঠিক তেমনই ভাবে এরকম কয়েক টাইপের ইংলিশে এটা দেওয়া থাকবে। যেমন ধরো সেলস দেওয়া থাকতে পারে, কস্ট অফ গুডস মানে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া থাকবে না, বা গ্রোস প্রফিট মানে মোট মুনাফা দেওয়া থাকতে পারে, অপরিচালন এক্সপেন্স দেওয়া থাকবে না, নেট ইনকাম দেওয়া থাকতে পারে। তো ওই অ্যামাউন্টগুলো কিভাবে আমরা বার করব? ওই অ্যামাউন্ট বার করার সূত্র হচ্ছে কি প্রথমত তোমাদের স্টেপ জানতে হবে, কোন স্টেপের পর কোন স্টেপ। আমরা সর্বপ্রথম স্টেপ হচ্ছে বিক্রয়, তারপরে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, তারপরে হচ্ছে কি তোমার মোট মুনাফা বাহির হয়,
তারপর হচ্ছে কি আমরা পরিচালন ব্যয়, তারপরে অপরিচালন আয় অপরিচালন ব্যয় যোগ বিয়োগ করার পর আমরা নেট ইনকাম বাহির করি। ঠিক তেমনই ভাবে আমাদের ফার্স্ট অফ অল দেখো ওইটা তারা রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে, কস্ট অফ গুডস সোল্ড তোমরা নির্ণয় করো। তো কস্ট অফ গুডস সোল্ড লিখিত পণ্যের নির্ণয় করার সূত্র থেকে সেলস থেকে তুমি গ্রস প্রফিট বাদ দিবা। সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিলে সেলস এর অ্যামাউন্ট হচ্ছে কি 1,25,000, আর গ্রস প্রফিটের অ্যামাউন্ট হচ্ছে কি 32,000। ওইটা থেকে এটা মাইনাস করার পর 93,000 টাকা, 93,000 টাকা হচ্ছে কস্ট অফ গুডস। এখন ওই দুইটা নির্ণয় করলে এখন হচ্ছে গিয়ে পরিচালন এক্সপেন্স দরকার, অর্থাৎ অপারেটিং এক্সপেন্স। তো অপারেটিং এক্সপেন্স নির্ণয় করার সূত্র হচ্ছে গিয়ে গ্রস প্রফিট থেকে তুমি নেট ইনকাম মাইনাস করো, তাহলে অপরিচালন না পরিচালন ব্যয়টা যেটা অপারেটিং এক্সপেন্স এটা নির্ণয় হবে। দেখো এখানে তারা দিয়ে দিচ্ছে অপারেটিং এক্সপেন্স সমান সমান গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম। তো প্রথম ফার্স্ট অফ অল তোমাদের সূত্র যেগুলো জানতে হবে, সেলস এর পরে আসে সোর্স অফ গুডস সোর্স, কস্ট অফ গুডস সোর্স, তারপরে হচ্ছে গ্রস প্রফিট, তারপরে হচ্ছে অপারেটিং এক্সপেন্স, তারপরে হচ্ছে নেট ইনকাম। ওই চারটা জিনিস যদি তোমরা মনে রাখতে পারো তাহলে যে কোনো অ্যামাউন্ট তুমি বাকি করতে পারো। এখন দেখো সেলস দেওয়া নাই, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 2 নম্বর রিকোয়ারমেন্ট এবং গ্রস প্রফিট দেওয়া আছে। তাহলে তোমাদের একটা কাজ হচ্ছে কি গ্রস প্রফিট এবং কস্ট অফ গুডস সোল্ড এটা দুটো যোগ করো, যোগ করলে সেলস পাবে। এখন বলছে নেট ইনকাম বার করো। নেট ইনকাম বার করার সূত্র যে গ্রস প্রফিট থেকে আমাদের অপারেটিং এক্সপেন্স বাদ দিতে হবে, তাহলে গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দেওয়ার পর মাইনাস করার পর নেট ইনকাম বের করছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ওই ক্লাসটা তোমরা বুঝতে পারছো। এখন পরবর্তী ক্লাস হচ্ছে গিয়ে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে চ্যাপ্টার 3 নিয়ে তোমাদের সামনে রেকটিফাই জার্নাল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সেই ক্লাস আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা আমি এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।